আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের প্রথম ক্লাস। তো আজকে আমরা প্রথম ক্লাস করব ডেঙ্গু ফিভার নিয়ে। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস বাংলাদেশের প্রেক্ষাপটে। প্রতি বছর ডেঙ্গু জ্বর হয়ে অনেক মানুষ মারা যাচ্ছে। তো এই ডেঙ্গু ফিভার এই বিষয়টা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট যারা আমরা মেডিকেলে পড়াশোনা করি। তো আমার আজকের এই ক্লাসটা বিশেষ করে ম্যাথস, আইএসটি এবং নার্সিং এর স্টুডেন্টদের জন্য। তো আমরা কোনো রকম কথা না বলে ডেঙ্গু ফিভার নিয়ে আলোচনা শুরু করছি। ডেঙ্গু ফিভার ইজ এ মসকিউটো বর্ন ভাইরাল ইনফেকশন। ডেঙ্গু জ্বর কিভাবে হয়? মশার কামড়ের মাধ্যমে এবং আমাদের শরীরে ভাইরাল ইনফেকশন, ভাইরাস জড়িত প্রদাহ সৃষ্টি করে। তো ডেঙ্গু ফিভার বা ডেঙ্গু জ্বর মশার কামড়ের মাধ্যমে হয় এবং ভাইরাসজনিত প্রদাহ সৃষ্টি করে। এবার আমরা দেখব ডেঙ্গু ফিভার কেন হয়, মানে কোন ভাইরাস দিয়ে হয় সেটা জানবো। তো আমরা এখানে কজেসে দেখতে পাচ্ছি ডেঙ্গি ভাইরাস। ডেঙ্গি ভাইরাস দিয়ে আমাদের ডেঙ্গু ফিভার হয়। ট্রান্সমিশন হয় কিসের মাধ্যমে? সব মশা কামড় দিলে যে আপনার ডেঙ্গু জ্বর হবে সেটা মানে যে কোনো মশা কামড় দিলে আপনার ডেঙ্গু জ্বর হবে না। ডেঙ্গু জ্বর অবশ্যই ফিমেল এডিস ইজিপ্টি মসকিউটোর মাধ্যমে ছড়ায়। এটা ট্রান্সমিশন হবে মসকিউটো ফিমেল এডিস ইজিপ্টি মসকিউটো। ইনকিউবেশন পিরিয়ড, যে ডেঙ্গু যে এডিস মশাটি আপনাকে কামড় দিবে সেটা কিন্তু সাথে সাথে আপনার শরীরে ভাইরাসজনিত প্রদাহ সৃষ্টি করবে না। এটা ভাইরাসজনিত প্রদাহ সৃষ্টি করতে হলে আপনার শরীরে ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 4 থেকে 7 দিন, 4 to 7 days। তো ডেঙ্গু ফিভারের কয়টি টাইপ আছে এখানে আমরা দেখতে পাচ্ছি 4টি টাইপ। কি কি টাইপ? ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভার, ডেঙ্গু হেমোরেজিক ফিভার, ডেঙ্গু শক সিনড্রোম, এক্সপেন্ডেড ডেঙ্গু সিনড্রোম। এক্সপেন্ডেড ডেঙ্গু সিনড্রোম আমরা কখন বলবো? যখন ডেঙ্গুর সাথে অন্য কোনো অর্গান ইনভলভ হবে, তখনই আমরা এক্সপেন্ডেড ডেঙ্গু সিনড্রোম বলবো। ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভারে আমাদের শরীর ব্যথা করবে, জ্বর হবে, চোখের পিছনে ব্যথা করবে, নশিয়া ভমিটিং হবে এবং সামান্য করে মাইল্ড হ্যামোরেজ হতে পারে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার, মানে ডেঙ্গু হওয়ার পরে রক্তক্ষরণ হতে পারে। রক্তক্ষরণ কেন হবে? আমাদের শরীরে যে প্লাটিলেট আছে সেটি কমার কারণে হ্যামোরেজিক হতে পারে। এবং প্লাটিলেট আমাদের শরীরে কি কাজ করে? প্লাটিলেট আমাদের শরীরে কাজ করে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তো প্লাটিলেট যদি কমে যায় তাহলে রক্ত কি অনেক তরল, পাতলা, থিক হয়ে যাবে, তখন হ্যামোরেজ হতে পারে। ডেঙ্গু শক সিনড্রোম হচ্ছে পেশেন্ট এক পর্যায়ে শকে চলে যেতে পারে, তার ব্লাড প্রেশার কমে যেতে পারে, পালস কমে যেতে পারে, তার পালস প্রেশার কমে যেতে পারে। আর এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোম হচ্ছে অর্গান ইনভলভ হবে ডেঙ্গু জ্বরের সাথে। এবার আমরা ক্লিনিক্যাল ফিচার দেখব। ক্লিনিক্যাল ফিচারে আমাদের ডেঙ্গুর 3টি ফেজ আছে।
ফেব্রাইল ফেজ, তারপর হচ্ছে ক্রিটিক্যাল ফেজ, তারপর শেষ হচ্ছে রিকভারি ফেজ। তো ক্লিনিক্যাল ফিচারে আমরা প্রথমে যে ফেব্রাইল ফেজ, সেটি 2 থেকে 7 দিনের মধ্যে হতে পারে। হাই ফিভার, ফেব্রাইল ফেজে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথমে হাই ফিভার, অনেক জ্বর আসবে, হঠাৎ করে অনেক জ্বর আসবে। অ্যাকিউট অনসেট, তীব্র জ্বর হতে থাকবে। কন্টিনিউয়াস অর স্যাডেল ব্যাক। তারপর আমরা দেখছি কি হেডেক, মাইলজিয়া, আর্থ্রালজিয়া, মাথা ব্যথা করতে পারে। তারপর হচ্ছে আমাদের মাসেল পেইন হতে পারে। তারপর হচ্ছে আর্থ্রালজিয়া, জয়েন্টে শরীরের জয়েন্টে ব্যথা করতে পারে। রেট্রো অরবিটাল পেইন হচ্ছে আমাদের চোখের পিছনে ব্যথা হবে। নশিয়া, ভমিটিং, বমি ভাব বা বমি হতে পারে। র্যাশ, যাকে বলা হয় আইসল্যান্ড অফ হোয়াইট এরিয়া ইন এ রেড সি। মাইল্ড হ্যামোরেজিক ম্যানিফেস্টেশন, সামান্য পরিমাণে রক্তক্ষরণ হতে পারে। লিভার ইনলার্জমেন্ট, লিভার বড় হয়ে যেতে পারে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে ক্রিটিক্যাল ফেজ আমাদের ক্লিনিক্যাল ফিচারে হচ্ছে ফেব্রাইল ফেজের পরে হচ্ছে ক্রিটিক্যাল ফেজ, তারপর হচ্ছে রিকভারি ফেজ। তো এই 3টা ফেজের মধ্যে একটি ফেজ হচ্ছে ক্রিটিক্যাল ফেজ। যখন কোনো পেশেন্ট ফেব্রাইল ফেজ করবে, তারপর হচ্ছে তার ক্রিটিক্যাল ফেজও চলে যেতে পারে। ক্রিটিক্যাল ফেজ শুরু হয় 1 থেকে 2 দিন পরে। দেখবেন ডেঙ্গু রোগীরা যখন অনেক জ্বর হয়, 2-3 দিন জ্বর থাকে, তখন হঠাৎ করে জ্বর কমে গেলে সে মনে করে আমি ভালো হয়ে গেছি, আমি ভালো হয়ে গেছি, আমার ডেঙ্গু সেরে গেছে। তখন সে কি করে, অনেকদিন হয়েছে বাইরে যাই না, বাইরে ঘুরতে যাই বা খেলাধুলা করি না, খেলাধুলা করতে যাই, এটা একদমই করা যাবে না। যখন কোনো ডেঙ্গু পেশেন্টের জ্বর কমে যাবে, পুরোপুরি সুস্থ মনে হবে, তখন সে আরো ক্রিটিক্যাল ফেজে চলে যাবে, ক্রিটিক্যাল অবস্থায় চলে যাবে। তখন কি হতে পারে? ক্রিটিক্যাল ফেজে চলে যাবে, যে সে বেড রেস্টে না থাকে। তো আমরা ক্রিটিক্যাল ফেজে কি দেখতে পাচ্ছি? ক্রিটিক্যাল ফেজ শুরু হয় আমাদের 1 থেকে 2 দিনের মধ্যে। ক্রিটিক্যাল ফেজের মধ্যে পিকচার অফ শক, পেশেন্ট কি ডেঙ্গু পেশেন্ট শকে চলে যেতে পারে। তখন আমরা তাকে ক্রিটিক্যাল ফেজ বলি। লো ব্লাড প্রেশার কমে যেতে পারে, কোল্ড ক্লামি স্কিন ঠান্ডা হয়ে যেতে পারে। র্যাপিড থ্রেডি পালস কি তাড়াতাড়ি বেড়ে যাবে। ন্যারো পালস প্রেশার, এই কথাটা অনেক 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 ইম্পর্টেন্ট ডেঙ্গু পেশেন্টের জন্য। যখন কোনো পেশেন্টকে আমরা তার ব্লাড প্রেশার মাপবো, মেপে যদি আমরা তার সিস্টোলিক এবং ডায়াস্টোলিক পাবো, সিস্টোলিক থেকে ডায়াস্টোলিক বাদ দিলে যে সংখ্যাটা আমরা পাবো, সেটা ভেরি 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 ইম্পর্টেন্ট শুধু ডেঙ্গু পেশেন্টের জন্য। ধরেন আমি একটা উদাহরণ দিই, 120/100 একটা পেশেন্টের কি প্রেশার পেলাম। 120 হচ্ছে সিস্টোলিক, 100 হচ্ছে ডায়াস্টোলিক।
120 থেকে 100 বাদ দিলে থাকে 20। 20 হচ্ছে তার ন্যারো পালস প্রেশার। এটাই তার পালস প্রেশার, যেটা মিনিমাম 30-এর উপরে থাকতে হবে। তো ওই পালস প্রেশার কমে গেলে কিন্তু রোগী শকে চলে যেতে পারে। তারপর হচ্ছে অর্গান ইম্পেয়ারমেন্ট, প্লুরাল ইপিয়েশন, ফুসফুসে পানি জমা হতে পারে, ফুসফুসের চারদিকে ইসাইটিস, পেটে পানি জমা হবে, মেটাবলিক অ্যাসিডোসিস, রক্তে অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে, ম্যাসিভ ব্লিডিং, অনেক রক্তক্ষরণ হতে পারে, ডিআইসি, ফুল মিনিং হচ্ছে ডিসেবিলিটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন। এটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, এটা নিয়ে আমরা এখন আলোচনা করব না, শুধু জেনে রাখি। এ হচ্ছে আমাদের ক্রিটিক্যাল ফেজ। তারপরে পেজ হচ্ছে রিকভারি পেজ। রিকভারি পেজ হচ্ছে 2 থেকে 3 দিনের মাধ্যমে 2 থেকে 3 দিনের মধ্যে শুরু হবে। রিকভারি পেজে হচ্ছে ইমপ্রুভ জেনারেল ওয়েলবিং, রোগীর কিছুটা ভালো হয়ে আসবে, মানে কিছুটা সেরে উঠবে সে। ম্যাকুলোপ্যাপুলার র্যাশ, কখন আমরা বুঝবো যে ডেঙ্গু পেশেন্ট সুস্থ হচ্ছে, সেরে উঠছে? ম্যাকুলোপ্যাপুলার র্যাশ, শরীরের মধ্যে লালচে দাগ হবে এবং লালচে দাগের মধ্যে ফোঁটা ফোঁটা সাদা সাদা জিনিস, সাদা সাদা ফোঁটা থাকবে, সেটা হচ্ছে ম্যাকুলোপ্যাপুলার র্যাশ। তবে আমি আপনাদের একটু বেড়ে উঠছে। এবার রোগী যখন আপনাকে এসে বলবে ইচিং হচ্ছে, ওর চুলকানি হচ্ছে, তখন আপনি একটা হাসি দিবেন, কারণ এটাই হচ্ছে ডেঙ্গু রোগী সেরে ওঠার মূল মন্ত্র। তার হচ্ছে শরীরে চুলকানি শুরু হয়ে যাবে, ব্র্যাডিকার্ডিয়া। ব্র্যাডিকার্ডিয়া কি? পালস, তারপরে হচ্ছে ডাইউরেসিস। ডাইউরেসিস কি? প্রস্রাব বেশি হওয়া। রোগীর প্রস্রাব বেশি হতে থাকবে। তারপর প্লাটিলেট বাড়বে, ইনক্রিজ প্লাটিলেট কাউন্ট, নরমাল হেমাটোক্রিট। হেমাটোক্রিট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডেঙ্গু পেশেন্টের জন্য। আমরা যখন কোনো সিবিসি করতে দেবো রোগীকে, সর্বপ্রথম হেমাটোক্রিট দেখব, তারপর হচ্ছে প্লাটিলেট দেখব। তো হেমাটোক্রিট হচ্ছে রক্তের ঘনত্ব। হেমাটোক্রিট বেড়ে গেলে সমস্যা। তো এরপর হচ্ছে ফ্লুইড ওভারলোড। তো আজকে এই পর্যন্তই ডেঙ্গু ফিভারের ক্লাস এই জায়গায় সমাপ্ত করছি। পরবর্তী ক্লাসে আমরা ইনভেস্টিগেশন, ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।